الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. مرحبا بكم في أكاديمية مورد في دورة خط الركعة والمحادثة العربية. مورد أكاديميর অ্যারাবিক স্পোকেন এবং অ্যারাবিক ক্যালিগ্রাফি খত রুকা কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের কোর্সের ধারাবাহিক অনুযায়ী আমরা আজকে আমাদের ষষ্ঠ ক্লাসে আছি, ষষ্ঠ লাইভ ক্লাসে। আমাদের পূর্বে 5টি ক্লাস গিয়েছে। আমরা ধারাবাহিকভাবে একেবারে বেসিক থেকে অ্যারাবিক ক্যালিগ্রাফি খত রুকার একেবারে বেসিক থেকে আমরা উপরের লেভেলে স্তর বাই স্তর যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের পূর্বের ক্লাসে ধারাবাহিকতা অনুযায়ী আমরা এখন একক বর্ণ, একক লেটার 29টি শেষ করে আমরা আজকে খত রুকার যুক্ত বর্ণ পরিচিতি পর্ব 1 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের আজকের ক্লাসটি হবে খত রুকার যুক্ত বর্ণ, এর মধ্যে থেকে আমরা কয়েকটি বর্ণ বাছাই করে নিব ইনশাআল্লাহ। আমরা প্রথমে জেনে নেই আজকের ক্লাসে আমরা যা যা শিখব। প্রথমত খত রুকায় বা এর সাথে যুক্ত 29টি বর্ণ। খত রুকায় বা এর সাথে যুক্ত 29টি বর্ণ। খত রুকায় জিম এর সাথে যুক্ত 29টি বর্ণ। খত রুকায় সিন এর সাথে যুক্ত 29টি বর্ণ। অর্থাৎ প্রতিটি অক্ষরের সাথে যে যুক্ত বর্ণ হয়, এই যুক্ত বর্ণের যে রূপগুলো আছে সেই রূপগুলো সম্পর্কে আমরা বাস্তব চিত্রে জানবো ইনশাআল্লাহ। সাথে অ্যারাবিক স্পোকেন অংশে আমরা অনলাইন ক্লাসে আরবিতে প্রশ্ন উত্তর, অর্থাৎ একটি অনলাইন ক্লাসের মধ্যে সাধারণত কমন কিছু প্রশ্ন উত্তর হয় আরবিতে, কিছু কমন ব্যবহার আছে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং সেই প্রশ্ন উত্তর আরবিতে কিভাবে আমরা করব তা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আমাদের আজকে দর্শে আমরা বা, জিম, সিন এই 3টি বর্ণের যুক্ত বর্ণ নিয়ে আলোচনা করব। একক বর্ণ নয়, আমরা একক বর্ণ নিয়ে পূর্বে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। যুক্ত বর্ণ নিয়ে আমাদের যুক্ত বর্ণের মধ্যে দেখেন মাঝে দাল নেই, দাল র নেই। কারণ কি? কারণ হচ্ছে দাল র এই শব্দটা সর্বদা পৃথকভাবে আসে, মুফরাদা হিসেবে লিখতে হয়, পৃথকভাবে আসে। এটা যুক্ত বর্ণ যুক্ত হয় না, অন্য অক্ষরের সাথে এটা কি হয় না, যুক্ত হয় না। তাই এর স্বতন্ত্র কোনো আলোচনা যুক্ত বর্ণ এই অংশে নেই। আমরা আমাদের পরবর্তী অংশে খত রুকায় বা এর সাথে যুক্ত 29টি বর্ণ, খত রুকায় বা এর সাথে যুক্ত 29টি বর্ণ এই নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এই অংশে। আচ্ছা, আপনি যদি লক্ষ্য করেন তাহলে আমাদের এই ক্লাসের অংশে দেখতে পাবেন যে এখানে বা প্রথমে আমাদের রয়েছে বা অক্ষর, বা বর্ণ। যে বা বর্ণ নিয়ে আমরা আমাদের পূর্বের 4র্থ ক্লাসে আমরা বা বর্ণ নিয়ে আলোচনা করেছি এবং 5ম ক্লাসে আমরা রিভিউ দিয়েছি যে বা খত রুকার মধ্যে শৈল্পিক মানদণ্ড হিসাবে বার যে বর্ণটি আছে এটি একটি মৌলিক বর্ণ। আমরা গত 5ম ক্লাসে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পেরেছি, তা হচ্ছে খত রুকা এর মধ্যে যদিও মূল বর্ণ 29টি, মূল লেটার, যদিও লেটার 29টি, বর্ণ হরুফ আরবিতে 29টি, খত রুকায় ব্যবহৃত হয় 29টি অক্ষর লেটার, তবে মূল লেটার হচ্ছে 5টি। মূল অক্ষর 5টি। যেই 5টি অক্ষর যদি আমরা আয়ত্ত করে নিতে পারি তাহলে আমাদের জন্য পুরো 29টি বর্ণ আয়ত্ত করা একেবারে সহজ। অর্থাৎ মৌলিকভাবে যে 5টি বর্ণ, তো এই 5টি বর্ণের মধ্যে আমরা বলেছিলাম একটি বর্ণ হচ্ছে বা। 5টি বর্ণের মৌলিক একটি বর্ণ হচ্ছে কি? বা। তা আমরা সেই বা এই অংশের মধ্যে আছি। তাই
এই বা এর গুরুত্ব অপরিসীম, বা এই অক্ষরের গুরুত্ব অপরিসীম। বা এটা নিয়ে যদি আমরা সংক্ষিপ্ত কিছু রিভিউ দিই পূর্বের ক্লাস অনুযায়ী, তাহলে বা এমন একটি অক্ষর যেটি লাইনের উপরে থাকে প্রধানত, বা এটি লাইনের উপরে থাকে। তৃতীয়ত, বা আমরা আলোচনা করেছি যে এটা মিনাল হরুফ আত্তাবাকিয়া, অর্থাৎ যেটা লাইনের উপর শুয়ে থাকে, লাইনের উপরে থাকে, লাইনের উপর শুয়ে থাকে। 3 নাম্বার, বা এটা শৈল্পিক মানদণ্ড হিসাবে বা এর 3 নোক্তা, বা এর শৈল্পিক মানদণ্ড হিসাবে বা এর 3 নোক্তা। 4, বা এটি খতরকার মধ্যে মৌলিক একটি বর্ণ যেটি একেবারেই স্বতন্ত্র, একেবারেই স্বতন্ত্র। আমরা পূর্বে বা এর দুটি রূপ দেখিয়েছি। একটি হচ্ছে বা যেটা এখানে দেয়া আছে সরাসরি বা আপনারা দেখতে পাচ্ছেন বা, আরেকটি হচ্ছে যে বাটি নিচে থেকে ওঠে, নিচের থেকে যেই বাটি ওঠে সেই বা, নিচের থেকে উঠে। যেমন আমরা একটা চিত্র আঁকলে, ছোট্ট একটি চিত্র, এই যে এই যে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন নিচের থেকে আমরা উঠেছি, এটা হচ্ছে বায়ের আরেকটি রূপ। এটি প্রচলিত একটি রূপ, অর্থাৎ উপরের থেকে এভাবে আসবে। আরেকটি হচ্ছে নিচের থেকে উপরে যাবে, এটা হচ্ছে আরেকটি রূপ বা রূপ। এটা বায়ের নোক্তা। বা এটি এমন একটি অক্ষর যেটি লাইনের উপরে থাকে। আচ্ছা, এবার আসি আমরা আচ্ছা, বা এর সাথে আমরা যখন আলিফ যুক্ত করব, বা এর সাথে যখন আমরা আলিফ লিখবো বা আলিফ এটা লিখবো, তখন এর রূপ কেমন হবে বা এর রূপ কেমন হবে সেটা আমরা প্রথমে জেনে নেব। আর বলে রাখি, আপনারা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন। আমরা যদিও অনেক বেশি আলোচনা করব, অর্থাৎ অল্প সময়ের মধ্যে অনেক রিভিউ দিব, যার কারণে আপনারা অল্প সময়ের মধ্যে অনেক বেশি আয়ত্ত করে নিতে পারবেন ইনশাআল্লাহ। প্রাথমিকভাবে আপনারা যখন আমাদের ডিপ্লোমা কোর্সে অংশগ্রহণ করবেন, দেখবেন যে এই আলোচনাগুলো আপনাদের জন্য অনেক বেশি সহায়ক হবে, অনেক বেশি সহায়ক হবে। এটা আপনারা আত্মবিশ্বাস রাখতে পারেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বা এর সাথে যেই বর্ণটি আছে আলিফ, বা আলিফ, এই যে দেখেন এটা হচ্ছে বা আলিফ। বা কোথায় এখানে? বা হচ্ছে এই প্রথম যে অংশটি আছে, এটা হচ্ছে বা, এটা বা, আর এটা হচ্ছে বা এর সাথে আলিফ। অর্থাৎ যুক্ত বর্ণের সাথে বা এর এটা যখন আলিফের সাথে যুক্ত হবে, তখন বা পূর্ণ বা লেখা হবে না, বরং বা এর একটা অংশ, এই যে প্রথম যে অংশটা আছে, এই যে এখানে অংশটা আছে, শুধু এই অংশটাই কিন্তু এখানে ছোট করে লেখা, শুধু এই অংশটা। বায়ের এই বিভিন্ন অংশ বিভিন্ন অক্ষরে আসবে, হ্যাঁ। তবে এই এই এখানের যে অংশটা আছে, এই অংশটা আসছে এখানে বায়ের সাথে, বায়ের সাথে আলিফ যুক্ত হয়েছে। আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে আলিফের মধ্যে 3 নোক্তা, শৈল্পিক মানদণ্ড হিসেবে আলিফ 3 নোক্তা। তো এখানেও আলিফ 3 নোক্তা দেখতে পাচ্ছেন, 1 2 3, 3 নোক্তা দিয়ে আছে। বায়ের সূচনা আমরা যখন শুরু করব, তখন এটি লাইনের উপরে থাকবে, লাইনের উপর থেকে লিখতে হবে, এবং 1 নোক্তা উপরে। এখানে আপনারা দেখেন এই যে লাইনের উপরে শুরুটা করা হয়েছে 1 নোক্তা উপরে। কেন করা হয়েছে? যাতে পুরো দুটি বর্ণ আমরা লাইনের উপরে লিখতে পারি, কারণ বা এবং আলিফ উভয় বর্ণ এটি লাইনের উপরে থাকে এমন বর্ণ। আচ্ছা, এটা হচ্ছে বা আলিফ, বা আলিফ, বা
আলিফ। বুঝতে পারছেন? বা আলিফ, বা আলিফ। এরপর হচ্ছে বা, বা অথবা বা তা, বা সা, মানে আমরা বা শব্দ বললেই অটোমেটিক চলে আসবে কি বার সাথে যে তার দুই ভাই আছে তা এবং সা, এই দুই ভাইও চলে আসবে। তো আমরা বায়ের সাথে যখন বা যুক্ত করব তখন এর রূপটি কি হবে? বায়ের সাথে বা যুক্ত করলে এর রূপটি আলিফের সাথে বায়ের যে অংশটি যুক্ত হতো বায়ের সাথে বায়ের সেই অংশটি যুক্ত হবে। অর্থাৎ এই যে অংশটি আছে, এই মাঝের অংশটি, এই মাঝের অংশটি কিন্তু আরেকটি বায়ের সাথে যুক্ত হবে। মাঝের অংশটি আরেকটি বায়ের সাথে যুক্ত হবে। দেখেন হালকা একটু লিখে দেখাচ্ছি। এটা প্রথম বায়ের অংশ, আমরা দ্বিতীয় বা এর সাথে কিভাবে যুক্ত করব? এখানে কলমটা রেখে এই যে আমরা উপরে উঠে দেব, উপরে উঠিয়ে দিব। হ্যাঁ, এটা হচ্ছে বায়ের সাথে বা। আমাদের এই কলম যেটা আমরা ব্যবহার করছি এখানে, এটা ক্যালিগ্রাফি কলম নয়, যার কারণে লেখা পরিপূর্ণভাবে মানদণ্ড হবে না, তবে আমাদের বোঝার জন্য যথেষ্ট হবে আশা করি। তাহলে বায়ের সাথে বা যেভাবে যুক্ত হবে, বায়ের সাথে বা যেভাবে যুক্ত হচ্ছে এটা আমরা দেখিয়েছি। প্রথম একটি অংশ, এই অংশটি কিন্তু এই অংশটির মতোই, এই অংশটি, এখানে যে অংশটি আছে এই অংশটি, তারপর হচ্ছে বায়ের পূর্ণ একটি অংশ, এখান থেকে পূর্ণ আরেকটি অংশ এর সাথে যুক্ত হবে। এই যে আমরা যুক্ত করে দিয়েছি, এটা কি হয়ে গেছে? বা, বা হয়ে গেছে। আমরা নিচে নোকটা দিয়ে দিব, এটা বা, বা হয়ে যাবে। অথবা বা উপরে দুই নোকটা দিলে বা তা হয়ে যাবে। আচ্ছা, এ হচ্ছে বা, বা। তো বা এবং বা এটা এর শৈল্পিক মানদণ্ড হিসাবে বা আমরা জানি 3 নোক্তা, তাহলে এখানে এটা, এটা সমান, এটা হবে 3 নোক্তা পরিমাণ, আর এটা হচ্ছে ছোট 1 নোক্তা পরিমাণ হবে আর কি। এটা 1 নোক্তা পরিমাণ প্রথম টানটি হবে, বাটি হবে। এবং বা যেহেতু লাইনের উপরে থাকে তাহলে উভয় অক্ষরে উভয়টি লাইনের উপরে যাবে। আচ্ছা, এরপর আমরা আসি গুরুত্বপূর্ণ অংশ, এটা হচ্ছে বা জিম। বায়ের সাথে যখন আমরা জিম লিখবো, বায়ের সাথে যখন আমরা জিম লিখবো তখন এর রূপটা কি হবে? তখন এর রূপটা কি হবে? আচ্ছা, বায়ের সাথে জিম যুক্ত এর যে রূপটা, বায়ের যে রূপটা, এটাকে বলা হয় কন্তরা। এটাকে কি বলা হয়? কন্তরা। কন্তরা অর্থ হচ্ছে ব্রিজ, সেতু। এটা একটা সেতুর মতো উপর থেকে নিচে নামে, উপর থেকে নিচে নামে একটা সেতুর মতো বায়ের রূপটি হবে। তাই এটাকে কি বলা হয়? কন্তরা বলা হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা, এখানে এই রূপটি, এই যে এটা হচ্ছে সেতু। প্রথম প্রথম বায়ের যে অংশ, এই অংশটা হচ্ছে বায়ের অংশ, এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে বা, একটা সেতুর মতো উপর থেকে নিচে নামবে একটা সেতু। এরপর হচ্ছে জিম। জিম এটা জিম আমরা পূর্বে জেনেছি, জিম এটা এমন একটি বর্ণ যেটি লাইনের নিচে যায়, যেটা লাইনের নিচে চলে আসে, এমন একটি বর্ণ। আর জিম এর রূপ আমরা আলোচনা করেছি যে 3টি অংশ জিম। প্রথম অংশটি উল্টো দাগ, মাঝের অংশটি একটি বাঁকা রেখা, নিচের অংশটি উল্টো বা। তো এর সাথে আমরা এখন জিম যুক্ত করে দিব। আমরা যদি এখানে এর সাথে জিম যুক্ত করে দেই, বা এর সাথে জিম যুক্ত করলে এর সাথে আমরা এখন এই যে আমাদের বা জিম হয়ে গেছে। তো বুঝতে পেরেছেন বা জিম আমাদের কিভাবে লিখতে হবে? এটা হচ্ছে আমাদের বা এবং জিম লেখার উপায়। বায়ের নোক্তাটি দিতে হবে একটু উপরে, হ্যাঁ, এখানে বায়ের নোক্তাটি আসবে এখানে, আর জিমের নোক্তাটি আসবে এখানে। সবাই একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন, মনোযোগ সহকারে দেখুন, অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। এই চিয়াটা বায়ের যে অংশটি জিমের সাথে যুক্ত হলে বায়ের অংশটির নাম হয়ে যায় কন্তরা। এটাকে কি বলা হয় আরবিতে? কন্তরা বলা হয়। আল কন্তরা, কন্তরা অর্থ সেতু বা ব্রিজ। আচ্ছা, তারপরে আসুন বা
দাল। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জিম এমন একটি বর্ণ যেটি লাইনের নিচে আসে, অর্থাৎ পূর্ণ বর্ণটি কিন্তু লাইনের নিচে আসে না, বরং এর একটি অংশ, অর্ধেক অংশ লাইনের নিচে আসে, অর্ধেক অংশ লাইনের উপরে থাকে। তাই আমাদের প্রথম যে বর্ণটি আছে বা, এটিকে অনেক উপর থেকে লিখতে হবে, যেন আমরা বা বর্ণটি পুরোপুরি লাইনের উপরে থাকে এবং জিমের যে অংশটি লাইনের উপরে থাকে সেই অংশটিও যেন লাইনের উপরে থাকে। এভাবেই কিন্তু আমাদের অক্ষরটি শুরু করতে হবে। আর এখানে এভাবেই শুরু করা আছে। এটা হচ্ছে আমাদের লাইন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতার লাইন। এই লাইনের উপরে জিমের এই প্রথম অংশটি আছে এবং এই বায়ের কন্তরা অংশটি আছে, আর লাইনের নিচে জিম। তাহলে এই জিমটি আমাদের একেবারে শৈল্পিক মানদণ্ড হিসাবে জিমটি এখানে লেখা হয়েছে। তারপর আসুন দাল। হ্যাঁ, দাল। দাল এটি অনেকটা বায়ের, অর্থাৎ বা বায়ের সাথে অথবা আলিফের সাথে বায়ের যেই রূপটি আছে অনেক, এই মাঝের মাঝের অংশটি কিন্তু দেখেন একটু সামান্য একটু পার্থক্য হলেও এটা বা এর অংশ, বা মাঝের সেই অংশটি, এটার নোক্তা পরিমাণ হচ্ছে 1 নোক্তা। আমরা পূর্ব আলোচনা করেছি যে বা এটি আলিফের সাথে অথবা বায়ের সাথে অথবা দালের সাথে যুক্ত হলে এর নোক্তা পরিমাণ 1 নোক্তা পরিমাণ হবে, অর্থাৎ এটাকে অনেক দীর্ঘ করা যাবে না। এটাকে যদি আপনি এভাবে অনেক দীর্ঘ করেন, অনেক দীর্ঘ করে তারপরে দাল লেখার চেষ্টা করেন, এটা কিন্তু ভুল হবে, বরং এটা নোক্তা সামান্য একটু টান, যেটা 1 নোক্তা পরিমাণ, যেটা 1 নোক্তা পরিমাণ সামান্য একটু টান হবে। আচ্ছা, বা এর সাথে দাল। দাল অক্ষরটি হচ্ছে আরবিতে একেবারেই ছোট। দাল অক্ষরটি একেবারে ছোট। আমরা যদি দালে মুফরাদা লিখি, দেখেন দালে মুফরাদা একক দাল, এটা একটু দালে মুফরাদা একক দাল, এর পরিমাণ হচ্ছে 1 নোক্তা আর এর পরিমাণ হচ্ছে 2 নোক্তা, সর্বমোট 3 নোক্তা। এটা হচ্ছে একক, মানে আমরা দেখতে পাচ্ছি অক্ষরটি একেবারে ছোট। তো এখানেও যুক্ত বর্ণের মধ্যে দালের মধ্যে কিছু পরিবর্তন, অর্থাৎ দালের এই নিচের অংশটি আসে, উপরের অংশটি আর দালের আসে না। এটাকে দাল এমন একটি বর্ণ যেটি লাইনের উপরে থাকে, অথবা এটিকে আমাদের লাইনের উপরে লিখতে হবে। এখানে যেভাবে লেখা হয়েছে, যে এখানে আমরা দেখি, এই যে দাল, এ হচ্ছে দাল, হালকা একেবারে ছোট হবে। এটা যদি আমরা বেশি বড় করে ফেলি তাহলে এটা কিন্তু অন্য অক্ষর হয়ে যাবে, হয়তো র হয়ে যাবে, র এটিও ছোট, মানে অন্য অক্ষরে পরিবর্তন হয়ে যাবে। এটাকে যদি আমরা বেশি বড় করি, এই দালটিকে আমরা, পরবর্তী দালটিকে আমরা বেশি বড় করলে অন্য অক্ষর হয়ে যাবে। তো দাল এটি এমন একটি বর্ণ যেটি লাইনের উপরে থাকে, অর্থাৎ বা এবং দাল উভয়টি লাইনের উপরে থাকে, তাই উপর থেকেই লেখা শুরু করতে হবে। আচ্ছা, তারপরে আসি বা র। বা র। র এটা দাল থেকে আলাদা হয়, রটি একটু দীর্ঘ, মানে বা থেকে রটি দীর্ঘ। এই শব্দ দেখেন, এটা হচ্ছে বা র, প্রায় কাছাকাছি, কিন্তু এটা একটু বড়, এটা একটু বড় এবং বা এর সাথে দালের যে যুক্ত যে টানটা, রেখাটা, এই প্রথম বায়ের রেখাটাও কিন্তু ভিন্ন, দেখতে পাচ্ছেন, খেয়াল করেন এখানে আমরা কিভাবে লিখেছি, এটাকে একটু কেমন যেন গোলের মতো করে ফেলছি, গোল, আর এটা হচ্ছে রেখা, এটা হচ্ছে রেখা, যা আমরা দেখাই এখানে। হ্যাঁ, একটা রেখা। আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে। এ হচ্ছে র, বা র। এটা বা একবার উপর থেকে নিচে, এভাবে ঢালু উপর থেকে নিচে একটি রেখা, তারপরে এর সাথে যুক্ত হবে কি, র, এর সাথে যুক্ত হবে এই রটে, রটে একটু দীর্ঘ। তাহলে বা র, বা দাল এর মধ্যে কি আছে, মৌলিক পার্থক্য আছে। প্রথম পার্থক্য হচ্ছে কি, যুক্ত বা এর রূপটি, আর দ্বিতীয় দালটি ছোট আর রটি একটু বড়। বা দাল বা র উভয়টি লাইনের উপরে থাকবে এমন একটি অংশ, এমন একটি অক্ষর। আচ্ছা, বা র যেটা আছে, র এই অক্ষরটির একটি আরেকটি রূপ আছে,
আরেকটা রূপ হচ্ছে, এটা আরো সৌন্দর্য করার জন্য অনেক সময় লেখা হয়, এই যে এখানে যেমন লেখা হয়েছে, একটু ইয়া করে উপরে উঠিয়ে দেয়া, এটা লেখার সৌন্দর্যে ব্যবহার হয়। অর্থাৎ কখনো যদি লেখাকে মেলানোর জন্য ক্যালিগ্রাফার সে ব্যবহার করে, তাহলে এটা শৈল্পিক মানদণ্ড হিসাবে চলে আসবে। কিন্তু স্বাভাবিক প্রচলিত রূপ হচ্ছে এভাবে নরমাল করে লেখা। তারপরে আসুন বা বা সিন, বা সিন, এই যে বা সিন এর মধ্যে দেখেন রূপের মধ্যে একটু পরিবর্তন চলে আসছে। বা সিনের মধ্যে বায়ের প্রথম দুইটি অংশ চলে আসছে, এই অংশটি আর হচ্ছে এই অংশটি, এই অংশটি আর এই হচ্ছে এই দ্বিতীয় অংশটি, কিন্তু বা সিনের মধ্যে চলে আসছে, বা সিন, বা সিন এর মধ্যে চলে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে বা সিন নিয়ে আমরা আলোচনা করছিলাম। বা সিন, বা সিন, তাহলে বা সিনের সাথে যখন বা যুক্ত হবে, বায়ের রূপটিও পরিবর্তন, কিছুটা পরিবর্তন হবে। এই রূপটি বায়ের দুইটি অংশ দখল করবে, দুইটি অংশ নিয়ে আসবে বা সিনের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এখানে বা সিন, সিন এটা স্বতন্ত্র রয়েছে, তার তিনটি মাথা, তিন মাথা হিসাবে, যেটিকে আমরা পূর্বে বলেছিলাম এটিকে বলা হয় বায় মুসান্নানা। বায় মুসান্নানা অর্থাৎ দাঁতযুক্ত বা। আরেকটি বা হচ্ছে বায় বিদুন মুসান্নানা, অর্থাৎ যেটার মধ্যে কি নেই, দাঁত নেই, ওই যে ইয়াটি আছে সিন, সিন, আচ্ছা এটা বা নয়, সরি, সিন, সিনে মুসান্নানা। আরেকটি হচ্ছে, আরেকটিকে বলা হয় সিনে কাশিদা, সিনে কাশিদা, পরিভাষাগুলো খুবই গুরুত্বপূর্ণ। সিনে মুসান্নানা, আরেকটি হচ্ছে সিনে কাশিদা। সিনে কাশিদা হচ্ছে লম্বা টান, লম্বা টান বিশিষ্ট অক্ষর, এটা হচ্ছে কি কাশিদা। কাশিদা এটি একটা আরবি শব্দ হিসেবে ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে দীর্ঘ টান, লম্বা টান। তাহলে একটি হচ্ছে সিনে মুসান্নানা, আরটি হচ্ছে সিনে কাশিদা, অথবা শিন, আচ্ছা শিন এটাও মুসান্নানা অথবা শিন কাশিদা, দুটি ব্যবহৃত হয়। তাহলে যদি আমরা সিনের সাথে তার দাঁত, তিনটি দাঁত দিয়ে লিখি, তাহলে আর রূপ আপনারা যেমন দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু শুধু প্রথম অংশটি, আর বাকি পুরোটাই সিন, যেমন সিন আমরা পূর্বে দেখিয়েছি তেমনটি আছে। এবং যেহেতু উভয় অক্ষর লাইনের উপরে লেখা হয়, সিন শিন বা উভয়টি, এগুলো লাইনের উপরে লেখা হয়, তাই আমাদেরকে প্রথম বারটি উপর থেকে শুরু করতে হবে, তারপরে সিন যুক্ত করতে হবে, যেন আমাদের সিনের যে কাজ আছে এই কাজটি লাইনের উপরে থাকে, লাইনের উপরে থাকে, লাইনের সাথে লাগানো থাকে। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি, আমাদের এটা লাইনের একেবারে লাইনের সাথে লাগানো। আচ্ছা, এই সিনে মুসান্নানা এর সাথে যদি আমরা এটাকে যদি আমরা শিনের রূপান্তর করি, অর্থাৎ শিনে মুসান্নানা করি, বা প্লাস শিনে মুসান্নানা, তখন এর রূপ কি হবে? তখন এর রূপ হচ্ছে এই সাথে এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা নোক্তা, আমরা পূর্বে ক্লাসে বলেছিলাম এটা হচ্ছে খতরুকার মধ্যে প্রচলিত নোক্তা, এই নোক্তাটি গৃহীত করতে হবে। অর্থাৎ আমরা যদি একটি বা সিন বা শিন লিখি, আচ্ছা এই পর্যন্ত আমরা সিন বা সিন লিখলাম, এরপর হচ্ছে আমাদের সিনেটি এই অতিরিক্ত নোক্তা, দেখছেন এটা হচ্ছে অতিরিক্ত নোক্তা। আবার দেখাই শেষের নোক্তাটি, এটা হচ্ছে অতিরিক্ত নোক্তা, অতিরিক্ত নোক্তা হচ্ছে এটি। আচ্ছা, তারপর এটা হচ্ছে শিন, শিন। এখন যদি আমরা সিনে কাশিদার সাথে যুক্ত করি বা, এর রূপ কি হবে? অথবা শিনে কাশিদার সাথে যুক্ত করি বাকে, তাহলে এর রূপ একেবারে সমানই হবে,
এর রূপের মধ্যে কোনো কি হবে না, পার্থক্য হবে না। অর্থাৎ বায়ের এই দুইটি অংশ, বায়ের এই দুইটি অংশ প্রথমে যুক্ত করে দেব বা এর সাথে, তারপর হচ্ছে গিয়ে লম্বা সিন, সিনে কাশিদা, সিন এটাকে বলা হয় সিনে কাশিদা, লম্বা একটু টান হবে, এর সাথে গাছ, গাছ যুক্ত হবে, দ্বিতীয় অংশটি যুক্ত হবে। আর উপরে এখানে দেখতে পাচ্ছেন যে নোক্তা দেওয়া আছে, অর্থাৎ সরাসরি বায়ের সিনের কি দেওয়া আছে, নোক্তা দেওয়া আছে। আপনি যদি চান যে নোক্তাটি এখানে দিবেন, এটাও পারবেন, এখানে এভাবে দিবেন তাহলেও হয়ে যাবে। তবে এখানে নোক্তা দিলে, এই জায়গায় নোক্তা দিলে আবার ভুল হবে। তা আমরা কেমন জন্য 3 করে 6 নোক্তা দিয়ে ফেললাম, অথচ এর নোক্তার পরিমাপ হচ্ছে 3টি নোক্তা, মানে শিন এটা 3 নোক্তা বিশিষ্ট। তাই আমাদেরকে এখানে নোক্তা দিলে উপরে দিতে পারবো না, আর উপরে দিলে এই শেষে দিতে পারবো না। আচ্ছা, সিনের মতো এটিও উপর থেকেই লিখতে হবে, যেহেতু উভয় বর্ণটি লাইনের উপরে থাকে। আমরা এই বিষয়টি বারবার বলছি, বারবার বলি, কারণ কি, কারণ খত্তরুকার মূল মানদণ্ড, মানে মৌলিক একটি বিশুদ্ধ হওয়ার মানদণ্ড হচ্ছে যে সমস্ত বর্ণ অক্ষর লাইনের উপরে লেখা হয়, সে সমস্ত অক্ষরকে একেবারে লাইনের উপরে লেখা, লাইনের সাথে লাগানো থাকবে, কিন্তু লাইনের নিচে আসবে না। যেই 7টি অক্ষর জুমা শব্দ সমষ্টির মধ্যে যে 7টি অক্ষর লাইনের নিচে আসে, সেগুলো লাইনের উপরে থাকতে পারবে না, সেগুলো অবশ্যই লাইনের নিচে নামাতে হবে, যেমন আমরা জিমের মধ্যে দেখেছি। আচ্ছা, তারপর আসি আমরা বা সদ, বা সদ, বা সদ। এখানে আমরা দেখি সদ এটা নিজস্ব অবস্থায় আছে, এটা একটি রূপ। তবে বাটি বা এর 3টি অংশ কিন্তু এখানে চলে আসছে। বা দেখেন, বায়ের 3টি অংশ কিন্তু এখানে চলে আসছে, এই অংশটি আসছে, এই অংশটি আসছে, এই অংশের এই শেষ মাথা পর্যন্ত আসছে। প্রায় এটা উপরে উঠতে চেয়েছে, উপরে উঠে কেমন যেন দেখেন, কেমন যেন এই যে অংশটা আছে, এই অংশের সাথে শর্টটা যুক্ত হয়েছে, এভাবে গিয়ে এভাবে গিয়ে এইভাবে এসে এই শর্টটি যুক্ত হয়েছে। আমরা এটাকে লিখে দেখাই কিভাবে কি হলো। বলো না, আচ্ছা, এ হচ্ছে এখানে প্রথম অংশ বা, এটা বা এর এতটুকু চলে আসছে, তারপর হচ্ছে এর সাথে আমরা সদ যুক্ত করেছি, সদ, এর সাথে আমরা সদ যুক্ত করার চেষ্টা করেছি, যদিও বাইরে এই মাথাটিও আসেনি। আচ্ছা, তাহলে বা এর সাথে সদ, অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম যে বা এর পুরো রূপটাই কেমন যেন সদের সাথে যুক্ত হচ্ছে, বা এর পুরো রূপটাই সদের সাথে যুক্ত হচ্ছে। আমরা এখানে সদের এই উপরের অংশটি, এখান থেকে এই যে সদের উপরের অংশটি যুক্ত করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে এর সাথে যে নুনের যে গোলিয়াটি আছে, গোল, এটি বসিয়ে দিতে হবে। আচ্ছা, তারপর আসি বা সদ, বা সদ, এর সাথে বা দব, হয়তো আমরা এর উপরে নোক্তা দিব, অথবা এর শেষে আমরা এরকম একটা লেজ বের করে দিব, তাহলে এটা কি হয়ে যাবে, বা দদ হয়ে যাবে। এটা হচ্ছে উভয় বর্ণটি লাইনের উপরে থাকে, তাই লাইনের উপরে লিখতে হবে। তারপর হচ্ছে বা ত, বা ত, এটা হচ্ছে আমাদের লাইন, বা ত, এটাও ত এর মধ্যেও একই কথা, অর্থাৎ পুরো বাটি চলে আসবে, বাটি চলে আসে, এরপরে হচ্ছে গিয়ে সদ। আমরা পূর্বে বলেছিলাম আসলে ত আর সদের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু এই আলিফের পার্থক্য। এই যে উপরে আলিফটি আছে, আলিফটি বৃদ্ধি করে দিতে হয়। তাহলে ওই বায়ের উপর এই তটি লিখে এখানে একটি তার ছোট লেজ বের করে ত বর্ণটি লেখা হবে, এখানে আলিফ, বা ত উভয়টি লাইনের উপরে থাকে এমন একটি বর্ণ। আচ্ছা,
তারপরে আসি বা আইন, বা সদ বা ত ত ভ আইন, বা আইন, বা আইন, এটা আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে আবার কিন্তু পুরো বা আসে নাই, বায়ের এই প্রথম দুই অংশ আসছে, বায়ের এই প্রথম দুই অংশ আসছে, এই অংশটি আর এই অংশটি বায়ের আসছে, দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে বা, এরপরে আইন, আইন, আচ্ছা, আইনের এই যে মাথাটি, এই মাথাটি আমাদের কাছে নতুন, আমরা ওদের পূর্বের ক্লাসে এটা আলোচনা চাইনি, আমরা এটি দেখবো মাথাটি কিভাবে লিখতে হয়। এটা উপরে উঠিয়ে এটাকে এভাবে নিয়ে হ্যাঁ আমরা ছেড়ে দেব, তারপরে সাথে এ হচ্ছে আইন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়ের এই অংশটা আমরা লিখবো, তারপর হচ্ছে এর সাথে মিলিয়ে দিব আইনকে, বা আইন, এটা আমাদের বা আইন হয়ে যাবে। আচ্ছা, আইন এটা এমন একটি বর্ণ যেটি, যার অর্ধেক লাইনের নিচে আসে, অর্থাৎ এটি জুমুআ এই শব্দ সমষ্টির একটি বর্ণ হচ্ছে বা, যেটি লাইনের নিচে আসে। তাই এর একটি অংশ লাইনের নিচে আসে, একটি অংশ লাইনের উপরে থাকে, তাই আমাদেরকে বা এটি উপর থেকে লেখা শুরু করতে হবে। এটা হচ্ছে লাইন, এই যে দেখতে পাচ্ছেন হালকা করে এখানে লাইন, তো এর অনেক উপরে, প্রায় এক নোক্তা উপর থেকে, এক দুই নোক্তা উপর থেকে পায়ের অংশটি শুরু হয়েছে, তারপরে আইন, এটির অর্ধেকও লাইনের উপরে, আর নিচের অংশটি লাইনের নিচে আসছে। তো আমাদেরকে ওভাবে চর্চা করতে হবে, অর্থাৎ আমরা উপর থেকে বর্ণটি লেখা শুরু করব, যৌথ বর্ণ, যেন আমরা যে অংশটি লাইনের উপরে থাকে সেই অংশটি লাইনের উপরে লিখতে পারি, আর যে অংশটি লাইনের নিচে আসে সেই অংশটি আমরা লাইনের নিচে লিখতে পারি। এ হচ্ছে বা আইন। তারপরে বা ফা, বায়ের সাথে যখন ফা যুক্ত হবে, বায়ের সাথে যখন ফা যুক্ত হবে, দেখেন একবারে ফা এই অক্ষরটি যেমন ছিল তেমনই, অর্থাৎ ফা আমরা পূর্বের ক্লাসের মধ্যে গিয়েছিল ফা, ফা এখানে ফা এই অংশটি আছে শুধু বা, আইনের সাথে বায়ের যে অংশটি যুক্ত হয়, অথবা সিনের সাথে বায়ের যে অংশটি যুক্ত হয়, ফা এর সাথেও ঠিক সেই অংশটাই যুক্ত হয়েছে, বাকি ফা এর মাথা আছে। তবে এখানে মনে রাখতে হবে ফা এটি যদি শুরুতে আসে, আমরা মনে হয় দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম যে শত্রুকার মধ্যে কিছু হরফগুলো তিন ভাগে বিভক্ত, কিছু হরফ হচ্ছে সর্বদা মাতমুসা, অর্থাৎ পূর্ণ থাকে, এর মাথা মধ্যে কোনো ফাঁকা থাকে না। কিছু অক্ষর আছে যেগুলো সর্বদা মুফরগ, অর্থাৎ সব সময় মিলানো থাকে, মাথায় কোনো ফাঁকা থাকে না। আর কিছু অক্ষর আছে যেগুলো কখনো মিলানো থাকে, কখনো ফাঁকা থাকে, এর মধ্যে একটা হচ্ছে ফা। এটিকে যখন আমরা শুরুতে লিখবো, ফা বর্ণটি যখন আমরা শুরুতে লিখবো, শব্দের শুরুতে, তখন এটি ফাঁকা থাকবে মাথাটি, আর যখন এটাকে মাঝে অথবা আরেকটা অক্ষর সাথে যুক্ত করা হবে, তখন এর মধ্যে ফাঁকা চলে আসবে। শুরুতে লিখলে ফাঁকা থাকবে না, মুফরাগা থাকবে, আর মাঝে আসলে এটি কি হয়ে যাবে, মাতমুসা হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি ভা ফা, ফা যখন বায়ের সাথে যুক্ত হয়েছে তখন এটি কিন্তু পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ এর মাথার মধ্যে মাথাটি মুফরগা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। বায়ের পরিমাপ, আমরা শৈল্পিক পরিমাপ মানদণ্ড বলেছিলাম, এটা 3 নোক্তা, বায়ের পরিমাপ 3 নোক্তা। তো এই দুইটি বর্ণ লাইনের উপরে থাকে, তাই উভয়টিকে কি করতে হবে, লাইনের উপরে লিখতে হবে। আচ্ছা, তারপরে আসি বা কফ, বা কফ, কফ এটা পূর্বের যেমন কফ ছিল, অর্থাৎ এর মধ্যে কোনো পরিবর্তন নেই, এর মাথা, কফ এর মাথা এটি এককভাবে মাতমুসা থাকে, অর্থাৎ পূর্ণ থাকে, এটি যুক্ত বর্ণেও পূর্ণ থাকে। দেখতে পাচ্ছি আমরা বায়ের সাথে কফ, বা কফ, হ্যাঁ কফটি এটি যুক্তই আছে, আর বায়ের এই অংশটি এটি বিগত অংশের মতোই একটি অংশ, বা কফ, বা কফ। আচ্ছা, যেহেতু এই যে এখানে সাদা কালি দিয়ে ইয়ে আছে, এটা হচ্ছে সদর, বায়ের সদর, তো এই সদরের উপরে আমাদের বা এবং কফকে লিখতে হবে। যেহেতু সদর এখানে কিন্তু শুরু করা হয়েছে কোথায় থেকে দেখেছেন, সদর এখানে কিন্তু অক্ষরটি শুরু হয়েছে অনেক উপর থেকে, অনেক উপর থেকে, প্রায় 4 থেকে 5 নোক্তা উপর থেকে, কেন, যেন উভয় বর্ণটি লাইনের উপরে লেখা যায়। এটা এই বিষয়টির প্রতি আমাদের খুব সচেতন থাকতে হবে, যে আমাদেরকে
উপর থেকে শুরু করতে হবে, যেন লাইনের নিচে নেমে না আসে। যদি এটি লাইনের কিছু উপরে থাকে সমস্যা নেই, কিন্তু লাইনের নিচে চলে আসলে সমস্যা, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর এই বিষয়টির জন্য লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের লাইন যে আছে, আমরা যে খাতার মধ্যে লাইন করব, স্কেল করব, রুলার করব, এই রুলার গুলো একেবারে ছোট ছোট না, বরং ফাঁকা ফাঁকা হবে। বেশ প্রথম লাইন থেকে তৃতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে বেশ কি থাকবে, ফাঁকা থাকবে। এই যে এখানে দেখেন এক লাইন, দুই লাইন, তিন লাইন, অনেক বেশি ফাঁকা। ফাঁকা থাকার কারণে পূর্ণ অক্ষরটি কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত যেভাবে ইচ্ছে, যেভাবে তার বিশুদ্ধ রূপ সেভাবেই লেখা যাচ্ছে এখানে। তারপরে বা ফা নিয়ে আলোচনা করলাম, বা কফ, তারপর হচ্ছে বা কাফ। বা কাফ, বা কাফের মধ্যে বায়ের যেই ইয়াটি আছে, বা বায়ের যেই অংশ বা কি বলে, বায়ের যে ধরনটি আছে এটার মধ্যে পরিবর্তন চলে আসছে, অর্থাৎ বা আলিফ, বা 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 আলিফ, বা বা লিখতে যে মাথাটি আসে সেই মাথাটি কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। আফন, আচ্ছা, বা কোথায় আমরা ছিলাম, আচ্ছা, বা কাফ, বা কাফ। তো এখানে কাফের সাথে যুক্ত হলে বা এর রূপটি আলিফের সাথে যুক্ত হলে যে রূপটি ছিল সেই রূপটি চলে আসছে এখানে। কেন চলে আসছে? কারণ হচ্ছে কাফ এর প্রথম অংশটি আলিফ। কাফ এটি কয়েকটি অক্ষরের সমষ্টি, এর প্রথম অংশ হচ্ছে আলিফ। যার কারণে বায়ের, আলিফের সাথে বায়ের যে রূপ, কাফের কাফ এর সাথে বায়ের সেই রূপটি ফিরে আসছে, সেই অংশটি ফিরে আসছে। এমনি ভাবে দেখেন লাম, অর্থাৎ লামের প্রথমে যেহেতু আলিফ, লামের প্রথম অংশ যেহেতু আলিফ আর বায়ের সংযুক্ত সে আলিফের সাথে, তাই প্রথম আলিফের সাথে যেই বায়ের রূপটি, সেই রূপটি কিন্তু এখানে চলে আসছে, সেই রূপটি এখানে চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, বা কাফ, কাফ আমরা দেখতে পাচ্ছি, কাফ এটা নাম হচ্ছে একটি আলিফ, প্রথমে একটি আলিফ যেটার পরিমাপ 3 নুক্তা, তারপর হচ্ছে একটি বা, এটাকে আমরা দেখেছি এই যে বা, যে কাফ এর দ্বিতীয় অংশ হচ্ছে একেবারে পূর্ণ একটি বা, এর পরিমাপ 3 নুক্তা, বা হুবহু একটি বা। তারপর একটি মাথা বের হয়ে, এটা একটি সংযুক্ত সংযোগ, এই সংযোগ এটা যুক্ত হবে একটি উল্টো দালের সাথে। কাফ এর মধ্যকার যে রূপটি আমরা দেখতে পাচ্ছি, আমরা পূর্বে ক্লাস আলোচনা করেছি, এটি একটি উল্টো দাল। কাফ এটি একটি কি উল্টো দাল, আমরা দেখতে পাচ্ছি কাফ এটি একটি উল্টো দাল। উভয় অংশ, উভয় অক্ষর একটি লাইনের উপরে থাকে, তাই উপরটি লাইনের উপরে লেখা হয়েছে। এরপরে আসি বা লাম। বা লাম, লাম আর কাফ প্রায় কাছাকাছি, তবে এখানে যে ইয়াটি আছে কাস, এটি পরিমাপ 2 নুক্তা, এটি হচ্ছে নুন, এটি বা নয়। লামের সাথে যুক্ত যেই পরবর্তী অংশটি, এটি হচ্ছে একটি নুন, নুন, এটি কি নয়, বা নয়। অর্থাৎ নুনের যেমন 2 নুক্তা কাস বিশিষ্ট, এটা 2 নুক্তা। আর এটা হচ্ছে কি বায়ের, বায়ের অংশ, বা এটি হচ্ছে হারফে তবাকিয়া, এটার 3 নুক্তা, কাফ এটিও 3 নুক্তা। আচ্ছা, উভয় অক্ষর লাইনের উপরে থাকে, তাই লাইনের উপর থেকেই কি করতে হবে, শুরু করতে হবে। এখানে দেখেন এই যে বা কাফ এর মধ্যে কিন্তু এই বাটি আমরা এখানে যেরকম ভাবে দেখেছি যে এখানে ফাঁকা থাকে, অর্থাৎ লাইন থেকে এই অংশটির মধ্যে প্রায় 1 নুক্তা পরিমাণ ফাঁকা থাকে, তাই এখানেও সতর থেকে, এটা যেহেতু বা, এখানেও 1 নুক্তা পরিমাণ ফাঁকা থাকবে। দেখেন এখানে কি আছে, ফাঁকা আছে, এই ফাঁকাটি আমাদের সৃষ্টি করতে হবে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিশ্লেষণগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম তাফাসিল, বিবরণ, এই বিবরণগুলোই কিন্তু আমাদের লেখাকে সৌন্দর্য করবে এবং লেখাকে, আমার লেখাকে অন্য লেখা থেকে পার্থক্য করবে, বৈশিষ্ট্য মণ্ডিত করবে। অনেকে লিখে কিন্তু এই সূক্ষ্ম পার্থক্যগুলো অনুধাবন করা ছাড়া বা এগুলো প্রতি লক্ষ্য করা ছাড়া, তো আমাদের লেখায় যদি আমরা এগুলোর প্রতি সচেতন হই, যত্নবান হই, তো আমাদের লেখাটি একেবারে শৈল্পিক মানদণ্ড হবে এবং আকর্ষণীয় হবে। আচ্ছা, বা লাম গিয়েছে,
তারপর হচ্ছে বা র, বা র আমরা পূর্বে আলোচনা করেছি, বা র। তারপর হচ্ছে বা নুন, বা মিম। দেখেন বা মিম, মিমের সাথে বায়ের এই যে অংশটি আছে, মিমের সাথে বায়ের এই যে অংশটি আছে, এই অংশটি কিন্তু পূর্বে আলোচনা গিয়েছে, কোথায় গিয়েছে? এটা গিয়েছে আমাদের জিমের মধ্যে। আমরা বলেছি এই অংশটির নাম দিয়েছিলাম কন্তর, এই অংশটি আমরা নাম দিয়েছিলাম কি? কন্তর। এটা হচ্ছে সেতু, সেতুর মতো যেটা উপর থেকে নিচে নামে এমন একটি সেতু। তাহলে জিমের মিমের মধ্যেও একই ধরনের সেই সেতুটি আসছে। এই যে কন্তরা আমরা প্রথমে উপর থেকে নিচে যুক্ত করব, তারপরে এর সাথে মিম যুক্ত করব। একটু দেখাচ্ছি, লাইনের উপর থেকে আমরা শুরু করব, কন্তরাটি টানলাম একটু, তারপরে এর সাথে আমরা এই মিমটি যুক্ত করব। আচ্ছা, এটা আমাদের কন্তরা, এর সাথে আমরা মিমকে যুক্ত করব। ইনশাল্লাহ আমাদের সামনের যে ডিপ্লোমা কোর্স আছে, সেখানে আপনাদেরকে এই সমস্ত তাফাসিল, বিশ্লেষণ, বিবরণ সবকিছু একেবারেই বোর্ডের মধ্যে, বড় বোর্ডের মধ্যে লিখে এবং বড় আকারে লিখে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এটা তো আমরা শুধুমাত্র স্ক্যান ব্যবহার করছি, আমাদের স্ক্যান থাকবে না, তখন আমরা একেবারে সরাসরি আমাদের ক্লাসরুমে বড় বোর্ড থাকবে, বোর্ডের মধ্যে লিখে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তারপরে আসি বা মিম। এটা হচ্ছে বা মিম, প্রথমে কন্তারা, তারপর হচ্ছে মিম। মিম অক্ষরটি দেখেন লাইন, এই যে লাইন সতর, সতরের নিচে চলে আসছে, সতর লাইনের নিচে চলে আসছে, দেখতে পাচ্ছেন লাইনের নিচে চলে আসছে কেন? কারণ মিম অক্ষরটি এমন একটি অক্ষর যেটি লাইনের নিচে আসে, জুমু আহ, জুমু আহ এই শব্দ সমষ্টির একটি অক্ষর হচ্ছে মিম, তাই এটিকে এর একটি অংশ লাইনের নিচে লেখা হবে। তারপর হচ্ছে বা নুন। হ্যাঁ, নুন এর রূপটা আমরা পূর্বে দেখিয়েছি, নুন এর রূপ, এর সাথে বা, বা, বা অনেকটা এই রূপটাই, তবে এটা একটু ছোট আকারে। এই রূপটার একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে নুনের সাথে যুক্ত বায়ের এই রূপটি। এটাও বায়ের নুন এর একটি রূপ। আরেকটি হচ্ছে বা নুন, এখানেও কিন্তু বা নুন, বা নুন, দেখতে পাচ্ছেন এখানেও বা নুন। তবে দুটির মধ্যে পার্থক্য আছে। দুটির মধ্যে পার্থক্য কি? এখানে নুনের নোক্তাটি বাহিরে, আর এখানে নুনের নোক্তাটি লাগানো ভিতরে। আমরা যদি এই নুনটি লিখি, এই নুনটি, এই যে আমরা নোক্তা বাইরে দিয়েছি, আর এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ভিতরে, এই নুনের নোক্তাটি এটা কি ভিতরে। উভয় অক্ষর লাইনের উপরে থাকে, তাই দুটি লাইনের উপরে লেখা হয়েছে। এই এখানে একটি চিহ্ন টানা আছে, চিহ্নটা প্রতি লক্ষ্য করলে বুঝতে পারবেন। দাল, বা দাল, বা র, এর সাথে বায়ের যুক্ত বর্ণের যেই অংশ, অংশের যে ধরন, শাক, সেই শাককাল, এটি কিন্তু কোথায় আসছে? এই নুনের সাথে, দেখতে পাচ্ছেন এখানে এই রেখাটি টেনে এটি বোঝানো হয়েছে। এখানে যে তারের সাথে বায়ের যে রূপ, নুনের সাথেও বায়ের সেই একই রূপ। আচ্ছা, তারপরে আসি বা ওয়াও, বা ওয়াও, বা ওয়াও, এটি, এই রূপটি কোন রূপ? বায়ের কোন অংশটি? বায়ের অংশটি হচ্ছে এই যে আইনের সাথে, তারপরে সিনের সাথে ব্যবহৃত যে রূপটি আছে, সিন, সিনে মুসান্নানা অথবা সিনে কাশিদা, এর সাথে যুক্ত যেই অংশটি আছে বায়ের, সেই বায়ের অংশটি এখানে চলে আসছে। বা এর অংশের সাথে ওয়াও। ওয়াও এমন একটি অক্ষর, ওয়াও এটি হচ্ছে র, ওয়াও আর র এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, উভয়টি লাইনের উপর শুয়ে থাকে। ওয়াও শুধু একটি মাথা আছে, ফা এর মধ্যে একটি মাথা, এই মাথা উভয় অক্ষরের লাইনের উপরে থাকে, তাই বাকে প্রথমে একেবারে উপর থেকে শুরু করতে হবে, তারপরে এটাকে ওয়াওকে তার নিচে লিখতে হবে, যেন উভয়টি লাইনের উপর থাকে। এর পরিমাপ 2 নুক্তা, এই ওয়াওয়ের এখানে পরিমাপও 2 নুক্তা। আচ্ছা, তারপরে আসি আমরা বা ওয়াও,
বা হা, আমরা যখন বা হা লিখবো, বা হা লিখবো, তখন এর রূপ কি হবে? দেখেন বা হা লিখতে বায়ের রূপটি হয় চলে আসবে সেই পুরাতন রূপ কান্তারা রূপ। বায়ের যে কান্তারা রূপ আছে সেই রূপটি কি চলে আসবে। এই যে আমরা জিমের মধ্যে যে রূপটি দেখিয়েছি এই রূপটি কিন্তু কোথায় চলে আসবে? বা হায়ের মধ্যে চলে আসবে। দেখছেন কান্তারা সেই রূপ। অর্থাৎ আমরা পূর্বে যেমন বর্ণের মধ্যে দেখিয়েছি যে আসলে আরবি বর্ণ অনেক 29টি অনেক হলেও এর মূল উসুল হচ্ছে মাত্র 5টি অক্ষর হচ্ছে গিয়ে মূল উসুল। 5টি অক্ষর যদি আমরা আয়ত্ত করি আর 4টি রেখা, 5টি অক্ষর আর 4টি রেখা যদি আমরা আয়ত্ত করতে পারি, আমাদের সামনে পুরো 29টি অক্ষর একেবারেই ক্লিয়ার, একেবারে সহজ। এরকম ভাবে কিন্তু আমরা এখানেও দেখাচ্ছি যে বা এর সাথে যেই 29টি অক্ষর যুক্ত হয়, কেমন যেন মনে হয় বায়ের 29টি অক্ষরের সাথে 29টি রূপ। না, বায়ের কি নয়, 29টি রূপ নয়, বরং সীমিত কয়েকটি রূপ, যেগুলো বিভিন্ন অংশের উপর তাক্রার হয়, বিভিন্ন অংশের সাথে তাক্রার হয় বা পুনরায় আসে। তার মধ্যে একটি হচ্ছে এই কাশিদা, বা কাশিদা এর অংশ হায়ের সাথে এটা যুক্ত হলেই কি হয়ে গেছে? হায় কাশিদা হয়ে গেছে, হায় কাশিদা। আচ্ছা, তাহলে আমরা প্রথমে হা এখানে কাশিদা লিখবো, হায় কাশিদা বা কাশিদা রূপটি, তারপর হচ্ছে হা, তারপরে হা। হা এটি আমরা পূর্বে দেখিয়েছি হায়ের রূপ। আমরা বলেছিলাম হা এটি প্রথম অংশটি হচ্ছে আপনার ইয়ার মতো, প্রথম অংশটি 3 নোক্তার মতো। হায়ের প্রথম অংশটিটা শিনের উপর যে 3 নোক্তা দেয় 3 নোক্তার মতো, তারপর অংশটি একটি উল্টো দালের মতো, তারপরে অংশটি হচ্ছে ফা এর মাথার মতো। আমরা কিন্তু পূর্ব ক্লাসের মধ্যে সবকিছু তার যত অংশ আছে অংশ বিশ্লেষণ করেছি আলহামদুলিল্লাহ। তারপরে হায়ের সাথে আরেকটি হা এখানে যুক্ত করা আছে। হা এমন একটি বর্ণ যেটি লাইনের নিচে আসে। চুমু আহ এই শব্দ সমুচ্চয়ের শেষ অক্ষরটি হচ্ছে হা, এটি লাইনের উপরে নিচে আসে। অর্থাৎ সব ধরনের হা লাইনের নিচে আসে না। এই যে হাটি আছে এই হা, এই রূপটি শুধু লাইনের নিচে আসে। এটি কিভাবে লিখতে হয়? এটি লিখতে হয়, এটি একটু নুনের মতো, কাছাকাছি নুনের মতো। এটা হচ্ছে হা, এর সাথে আরেকটি হা যুক্ত করা হয়েছে, এর সাথে আরেকটি হা যুক্ত হয়েছে এখানে, আরেকটি হা, এটি আরেকটি হা। আমরা যদি এখানে যুক্ত করি উপরে যাবে, কি হয়ে গেছে আমাদের? হা 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 হা, এখানে মোট 3টি হা। তো আমরা দেখতে পাচ্ছি এই হাটি এটি লাইনের নিচে আসছে, কারণ কি? কারণ হচ্ছে হার এর রূপটি কি আসে? লাইনের নিচে আসে, যেটি জুমু আহ এই শব্দ সমষ্টির মধ্যে রয়েছে। তারপরে হচ্ছে আমাদের সর্বশেষ বর্ণ হচ্ছে বায়ের সাথে যুক্ত সর্বশেষ বর্ণ হচ্ছে ইয়া। ইয়া ইয়া এর মধ্যেও কিন্তু বা ইয়ার সাথে যুক্ত যে বায়ের রূপটি আছে এটিও কিন্তু এই দুটি অংশ, এই দুটি অংশ। দেখতে পাচ্ছেন এই যে ফায়ের সাথে যুক্ত, ফায়ের সাথে যে অংশটি অথবা আইনের সাথে অথবা ত এর সাথে যুক্ত যে অংশটি আছে সেই অংশটি কিন্তু ঘুরে ফিরে ইয়ার সাথে আসছে। তারপর হচ্ছে ইয়া। ইয়া ইয়া আমরা এখানে বলেছিলাম যে ইয়া এর শৈল্পিক মানদণ্ড হচ্ছে এটা একটি বা, তবে এটি একটু দীর্ঘ, অর্থাৎ এর পরিমাণ বড় হবে, এটা 4 নোক্তা পরিমাণ। ইয়া এর পরিমাপ কত? প্রায় 4 নোক্তা, বা এর থেকে আরেকটু দীর্ঘ হবে। তো উভয়টি যেহেতু লাইনের উপরে থাকে তাই আমাদেরকে প্রথমে উপরে বাটি লিখতে হবে, শুরু করতে হবে, তারপর হচ্ছে আমাদের ইয়া শুরু করতে হবে, ইয়া শুরু করতে হবে। বুঝতে পেরেছি? তাহলে এখানে আমরা এখন একটি চূড়ান্ত ফলাফলে পৌঁছার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফলাফল হচ্ছে আমরা বায়ের সাথে যে 29টি অক্ষর যুক্ত হয়, এই যুক্ত
বায়ের সাথে যুক্ত বর্ণের সাথে বায়ের কয়টি রূপ পেলাম? এই চূড়ান্ত নতিজা, এই চূড়ান্ত ফলাফলটা আমরা এখন বের করবো। আমরা অনেক মানে প্রত্যেকটি অক্ষরের সাথে বর্ণের সাথে আলাদা আলাদা ভাবে বায়ের রূপ পাইনি, বরং আমরা পেয়েছি যে একটি রূপ অনেক অক্ষরের সাথে ব্যবহৃত হয়। তা আমরা যদি এটাকে ইহসাইয়াত করি, পরিসংখ্যান সীমিত ইয়া করি, তাহলে আমরা পাবো প্রথমে হচ্ছে বায়ের দ্বিতীয় অংশ দিয়ে। আচ্ছা, বায়ের দ্বিতীয় অংশ দিয়ে যেই কয়েকটা অক্ষর শুরু হয়, অর্থাৎ আমরা সার্বিকভাবে একটা ধারণা হচ্ছে একটি রূপ ছাড়া প্রায় সবগুলো রূপ এটি মানে প্রচলিত যে বা আছে, মূল যে বা আছে, বায়ের বিভিন্ন অংশ থেকেই গঠিত, বায়ের বিভিন্ন অংশ থেকেই গঠিত। প্রথম একটি রূপ হচ্ছে বায়ের দ্বিতীয় অংশ দিয়ে, আরেকটি রূপ হচ্ছে বায়ে কাশিদা, সরি বায়ে কন্তরা, কন্তরা রূপ, ঠিক আছে, দুইটি পেলাম। তৃতীয় রূপ হচ্ছে বায়ের প্রথম দুইটি অংশ মিলিয়ে, তৃতীয় রূপ পেলাম বায়ের প্রথম রূপ মিলিয়ে, দুইটি রূপ মিলিয়ে। চতুর্থ রূপ পেয়েছি আমরা বায়ের পুরো বা মিলিয়ে, পুরো বায়ের রূপ মিলিয়ে, এই যে পুরো বায়া এর রূপ মিলিয়ে চতুর্থ। আচ্ছা, পঞ্চম আরেকটি রূপ হচ্ছে র এর সাথে, যেটা আলাদা, অর্থাৎ এটা একেবারেই অন্যগুলো যেমন একটু গোলাকার হয়, উপর থেকে আসে, কিন্তু র এর ইয়াটা একটু ভিন্ন। চতুর্থ রূপ, চতুর্থ রূপ, চতুর্থ রূপ, এই তো মোটামুটি প্রায় চারটা, তাই না? চারটা মানে বায়ের সাথে যে বর্ণগুলো যুক্ত হয়, এই যুক্ত বর্ণের সাথে বায়ের মোট আমরা মৌলিক মৌলিক রূপ হতে পারে চারটি রূপ। এই চারটি রূপ ঘুরে ফিরেই বায়ের অন্য অংশের সাথে যুক্ত হয়। একটি রূপ হচ্ছে যেটি বা আলিফের সাথে আসে, আমরা এখন দেখবো বায়ের প্রথম রূপটি, যেটি দ্বিতীয় অংশ দিয়ে গঠিত, দ্বিতীয় অংশ থেকে গঠিত যে রূপটি, এই রূপটির সাথে কয়টি বর্ণ আসে আমরা দেখবো। বা আলিফ, হ্যাঁ, এক বা আলিফ, তারপর হচ্ছে বা বা, তারপর হচ্ছে বা দাল তিন, বা র এই রূপটি চার, চার, তারপরে হচ্ছে বা কাফ, বা কাফ, তারপর হচ্ছে বা লাম, বা লাম, বা লাম এর সাথে আমরা পেয়েছি বা লাম। ধরতে গেলে বা র এটাও স্বতন্ত্র না, মানে এই অংশটাই, এটা আমরা বলতে পারি এই অংশটাই, এটা স্বতন্ত্র না, অর্থাৎ এই অংশটাই, কিন্তু একটু সামান্য একটু পার্থক্য হলো, এটাকে আলাদা করার প্রয়োজন নেই, এটিকে আমরা ধরে ফেলতে পারি র বা র, মানে একটি অংশতে, একটি অংশ, একটি অংশ র। তাহলে বায়ের দ্বিতীয় মাঝের অংশ দ্বারা গঠিত এই রূপটি ব্যবহৃত হয় প্রায় 60টি অক্ষরের সাথে, 60টির সাথে। ও আরেকটি এখানে বাকি আছে, দেখেন এখানে একটি বাকি আছে হচ্ছে বা লাম আলিফ, বা লাম আলিফ, লাম আলিফ, এটা হচ্ছে লাম এর সাথে আলিফ। তো এই লাম আলিফের সাথেও আলিফের যে রূপটি, এই রূপটি, এই অক্ষরটি, তাহলে আমরা পেলাম 8টি অক্ষরের সাথে, 8টি অক্ষরের সাথে। আচ্ছা, এই যে নাতিজা আছে, এই নাতিজার উপর ভিত্তি করে আমরা আরেকটি ফলাফল বের করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আরেকটি ফলাফল। সেই ফলাফলটি হচ্ছে পায়ের এই যে রূপটি আছে, আমরা পূর্বে আমাদের পূর্বের প্রথম ক্লাসগুলোতে আমরা একটি ক্লাস আলোচনা করেছিলাম যে ক্ষত্রুকার যে শাকাল আছে, আকৃতি আছে, এই আকৃতি এটা তিন ভাগে বিভক্ত, তিনটি ধরন, তিনটি ধরন, একটা হচ্ছে আলিফাত, আরেকটি হচ্ছে তবাকত, আরেকটি হচ্ছে কাসার। আলিফাত, তবাকত, কাসার। তো আলিফাত এর মধ্যে আমরা কয়েকটি অক্ষর বলেছিলাম, আলিফাত অর্থাৎ যেটি আলিফের মতো লেখা হয়, এর মধ্যে আপনার আলিফ,
তারপর হচ্ছে লাম, কাফ, তারপরে এর মধ্যে আমরা বলেছিলাম যে র, দাল, 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 র, জা, এগুলো আলিফাতের মধ্যে পড়ে, এইগুলো আলিফাতের মধ্যে পড়ে। তারপরে লাম আলিফ, প্রায় 8টি কিন্তু অক্ষর, না আলিফাত, আলিফাত এর এই সমষ্টির মধ্যে 8টি অক্ষর। আমরা একেবারে হুবহুব দেখতে পারলাম যে এই 8টি বর্ণের সাথেই বাইরের রূপটি, 8টি বর্ণের সাথে বাইরের রূপটি, তাহলে আমরা বলতে পারি আলিফা। এবং এখানে আরেকটি বর্ণ আছে হচ্ছে বা, যেটা হচ্ছে হরফে তবাকিয়া, বা, বায়ের সাথে। আচ্ছা, তাহলে সামষ্টিকভাবে আলিফাত এর সাথে বায়ের এই রূপটি, আলিফাত যে অক্ষরগুলো আছে এর সাথে বায়ের এই রূপটি ব্যবহৃত হয়, বায়ের এই একক রূপটি ব্যবহৃত হয়। এটা হচ্ছে আলিফাত এই অক্ষরের সাথে। তাহলে আমরা খোলাসা করলাম যে বায়ের এই রূপটি, তৃতীয় যে রূপটি আছে, মানে মাঝের অংশ দিয়ে যে রূপটি তৈরি হয় যুক্ত বর্ণের, এর অক্ষর হচ্ছে 8টি, যেগুলো আলিফাতের সাথে ব্যবহৃত হয়, বা আলিফ, তারপর হচ্ছে বা, দাল, বা, র, বা, জা, বাস, বা আলিফ, বা দাল, বা র, বা কাফ, বা লাম, তারপর হচ্ছে বা লাম আলিফ, আরেকটা হচ্ছে বা, এর সাথে বা যখন যুক্ত হবে, বা এর সাথে যখন কি যুক্ত হবে, তার নিজস্ব অক্ষর বা যুক্ত হবে। এই 8টি অক্ষরের মধ্যে বাইরে রূপটি। এরপর হচ্ছে দ্বিতীয় বা, বায়ের 2টি অংশ মিলে যে রূপটি হয়, 2টি অংশ মিলিয়ে যেই বায়ের রূপটি তৈরি হয়, সেই রূপটি আমরা এখানে এটার এখন পরিসংখ্যান দেখব। এটা ব্যবহৃত হয়েছে এই সিনের মধ্যে, সিন, শিন, সিন, শিন, সদ, দদ, তারপর হচ্ছে আইন, ফা, সিন, শিন, সদ, দদ। আচ্ছা, এটিকে আমরা আরো খোলাসা করতে পারি সহজ করে, যেহেতু সিন আর শিন একই, তা আমরা দুটি না ধরে সিন, সদ, ত, আইন, এই যে সিন, সদ, তারপর হচ্ছে আইন, তারপর হচ্ছে বা, ফা, আইন, ফা, তারপরে কফ, কফ, তারপরে ওয়াও, তারপর হচ্ছে ইয়া, 6টি। আচ্ছা, বায়ের 2টি অংশ মিলে, প্রথম এবং তৃতীয় অংশ মিলে যে রূপটি তৈরি হয়, এই রূপের সাথে 6টি অক্ষর যুক্ত হয়। একটি হচ্ছে সিন, সদ, আইন, ফা, কফ, ওয়াও, আর এটি হচ্ছে ইয়া। আচ্ছা, আচ্ছা, 7টি, মোট এখানে 7টি অক্ষর হয়েছে, 7টি। আচ্ছা, তারপরে আসি আমরা পরবর্তী যে আমরা রূপটি পেয়েছি, সেই রূপটি হচ্ছে পূর্ণ বা। পূর্ণ বা ব্যবহৃত হয় আমরা পেয়েছি 2টি অক্ষরে, একটা হচ্ছে ত, আরেকটা হচ্ছে দ। ত, দ, ত, দ এর সাথে পূর্ণ বাটি কি হয়, যুক্ত বর্ণে ব্যবহৃত হয়। আরেকটি সর্বশেষ, 4টি আকৃতির মধ্যে সর্বশেষ আকৃতি হচ্ছে বায়কন্তর, বা কন্তর, কন্তর। এটি আমরা পেয়েছি কিসের মধ্যে, পেয়েছি আমরা জিম, হা, খ এর মধ্যে, আর পেয়েছি হা এর মধ্যে, হা আর আর হচ্ছে মিম, জিম, মিম, হা, এই 3টির মধ্যে আমরা পেয়েছি বায় কন্তরা। তাহলে আমরা আরো খোলাসা করলাম যে বা এর 4টি রূপ, হ্যাঁ, বা যুক্ত বর্ণে বায়ের 4টি রূপ। প্রথম রূপ, এটি প্রায় 8টি আলিফাত বিশিষ্ট 8টি বর্ণের সাথে ব্যবহৃত হয়। দ্বিতীয় রূপ হচ্ছে বায়ের প্রথম 2টি অংশ দ্বারা গঠিত, এটি ব্যবহৃত হয় প্রায় কয়টির সাথে, 7টির সাথে। তৃতীয় যে রূপ পূর্ণ বা, এটি হচ্ছে ব্যবহৃত হয় 2টির সাথে, এটা হচ্ছে ত, দ। আর চতুর্থ যেটা আছে, এটা হচ্ছে বায়ে কন্তর, এটি ব্যবহৃত হয় 4টির সাথে, জিম, আচ্ছা 3টির সাথে, জিম, মিম, হা, জিম, মিম, হা।
তো এটা হচ্ছে আমাদের দর্শের খোলাসা। আলহামদুলিল্লাহ আমরা একটি চূড়ান্ত ফলাফলে পৌঁছতে পেরেছি ক্লাসের মধ্য থেকে, এটা আমাদের সফলতা আলহামদুলিল্লাহ। এবং আশা করি এই বিষয়গুলো যদি আপনারা প্রতি সচেতন থাকেন, লক্ষ্য রাখেন, তাহলে আপনাদের জন্য আয়ত্ত করে একেবারেই সহজ, একেবারেই সহজ। শুধু একটু নিবৃত্তে ভাবা, চিন্তা করা, এটা নিয়ে আরেকটু ভাবা, ক্লাসগুলো আবার রিভিউ দেয়া, তাহলেই যথেষ্ট ইনশাল্লাহ। আমরা আমাদের পরবর্তী অংশে যাচ্ছি। সাথে আমরা একটু আপনাদের সাথে আপনাদের কি অবস্থা একটু পর্যালোচনা করবো ইনশাল্লাহ এখনই। আচ্ছা, আমরা আজকের ক্লাসের মধ্য থেকে বা নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। বা, আচ্ছা, আমরা বায়ের আপনাদের মাইক্রোফোনগুলো অন করে দিয়েছি, একটু আপনারা আমার সাথে পর্যালোচনা আসবেন। যে বায়ের কয়টি রূপ আমরা পেয়েছি? যুক্ত বর্ণে, যুক্ত বর্ণে, চারটি রূপ। মাশাআল্লাহ, যুক্ত বর্ণে আমরা বায়ের 4টি রূপ পেয়েছি, 4টি রূপ। 4টি রূপ কেমন একটু বলতে পারবেন কি? প্রথম হচ্ছে বা আলিফের সাথে, তারপরে বায়ে কন্তরা, বা সাথে বা, বায়ের প্রথম দুটি অংশ মিলে বা ডাল, বায়ের পুরো বায়ের অংশ রূপ মিলিয়ে বা র, তারপরে হচ্ছে বা কাপ, বা লাম, বা লাম আলিফ। আচ্ছা, তো আমরা বলছিলাম যে বায়ের দ্বিতীয় যে অংশ, এই অংশ থেকে অংশের সাথে যে সমস্ত অক্ষর যুক্ত হয়, অর্থাৎ যেগুলোকে আমরা আলিফাত। তাহিদ জি। ভাই, আপনার মাইক্রোফোনটা একটু একটু অন করে রাখেন, একটু অন করুন, কিছুক্ষণ অফ করুন কিছুক্ষণের জন্য। আহ, বা এর দ্বিতীয় অংশ থেকে সাথে যুক্ত হয়, বা এর দ্বিতীয় অংশ অর্থাৎ এই অংশের সাথে যুক্ত হয়, আমরা বলেছিলাম আলিফাত। যেই অক্ষরগুলো আছে আলিফাত, এই শ্রেণীবিন্যাসে যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো বায়ের এই এর সাথে যুক্ত হয়। আলিফাত এর মধ্যে আমরা পেয়েছিলাম, এর মধ্যে আমরা আলোচনা করেছিলাম বা আলিফ, তারপর হচ্ছে বা দাল, বা র, হুম, বা লাম, বা কাফ, বা লাম আলিফ, তারপর হচ্ছে বা, সর্বশেষ বা বা। তাহলে মাশাআল্লাহ তাহিদ ভাই বলেছেন যে এই অক্ষরগুলোর সাথে আমাদের কি হয়, বায়ের প্রথম যেই রূপ অর্থাৎ দ্বিতীয় অংশ দ্বারা যে রূপটি গঠিত হয় সেই রূপটি ব্যবহৃত হয়। তো এর সাথে ব্যবহৃত হয় কয়টি অক্ষর? বায়ের এই প্রথম যে রূপ, এই রূপের সাথে কয়টি অক্ষর ব্যবহৃত হয়? 7টি। মাশাআল্লাহ, 7টি। আচ্ছা, এর সাথে প্রায় 7টি
অক্ষর ব্যবহৃত হয়। বা, আলিফ, তারপর হচ্ছে বা, দাল, বা, র, বা, কাফ, বা, লাম, বা, লাম আলিফ, তারপর হচ্ছে বা, 60টির মধ্যে কিন্তু আরো অক্ষর আছে, মানে মৌলিকভাবে 60টি, কিন্তু আমরা যদি সবগুলো হিসাব করি, অর্থাৎ বা, আলিফ, বা, দাল, তারপরে বা, দাল, বা, র, বা, জা, বা, জা, তারপরে বা, কাফ, বা, লাম, তারপরে বা, লাম আলিফ, সর্বশেষ বা, বা, তা, বা, সা। তা আমরা অনেক অক্ষর পেয়েছি, কয়টি? 4, 8, 11টি, প্রায় 11টি অক্ষর। মানে আমরা যদি তাহলে 29টি অক্ষরের মধ্যে এই রূপের সাথে, এই বায়ের এই রূপটির সাথে প্রায় অধিকাংশ অক্ষর চলে আসে 29টি অংশের সাথে, অক্ষর থেকে। আচ্ছা, তারপরে আসি আমরা আমাদের দ্বিতীয় যে রূপ, অর্থাৎ বায়ের দুইটি অংশ দ্বারা যে রূপটি গঠিত হয়েছে, এই রূপটি কয়টি অক্ষরের সাথে আসে? কয়টি অক্ষরের সাথে? কি কি? তিন, সোয়াদ, আইন, ফা, কফ, ওয়াও, ইয়া। কয়টি বলছেন? 7টা বলছেন আপনি। আচ্ছা, এখানে আমরা একেবারে 29টা অক্ষরে যাব, অর্থাৎ বিশ্লেষণই করব। এই অংশের সাথে আমাদের ব্যবহার হয় সিন, তারপরে শিন, সদ, তারপর হচ্ছে দত, তাই না? তারপর হচ্ছে আইন, গাইন, ফা, কফ, তারপর হচ্ছে ওয়াও। হ্যাঁ, তাহলে আমরা কয়টি পেলাম? 9টি। 4, 8, 9, 9টি। প্রথম অংশের সাথে, বায়ের প্রথম রূপের সাথে আমরা পেয়েছি 11টি অক্ষর, আর আমরা বায়ের তৃতীয় রূপের সাথে পেয়েছি কয়টি অক্ষর? 9টি অক্ষর। জি, 9টি। জি, 9টি অক্ষর পেয়েছি। তাহলে 11 এবং 9 কয়টি অক্ষর হয়? 11, 9 এর সাথে 20টি। জি, মাশাআল্লাহ, 20টি অক্ষর পেয়েছি। দুইটি রূপের মধ্যে 20টি অক্ষর চলে আসছে। তারপর হচ্ছে তৃতীয় রূপ হচ্ছে পূর্ণ বা, এটি আছে দুইটি অক্ষরের সাথে, দুইটি অক্ষর, ত, দ, মাশাআল্লাহ, ত, দ। তাহলে 20টি থেকে হয় হচ্ছে 22টি। আর বাকি থাকে কয়টি? একেবারেই কম, 22, 23, 24, 25, 26, 27। কয়েকটি অক্ষর বাকি থাকে। জি। এখন আসি আমরা বায়ে কন্তর, যেটা আছে বায়ে কন্তর, এই বায়ে কন্তর কয়টির সাথে ব্যবহৃত হয়? এটা হচ্ছে এই বায়ে কন্তর। মিম, মিম, হা। জিম, মিম, হা। জিম, আচ্ছা, তার মানে কি? জিম, হা, মিম। খ। জিম, হা, খ, তারপর হচ্ছে মিম, হা। কয়টি? 5টি। তাহলে আমরা পূর্বে পেয়েছি 22, 23, 24, 25, 26, 27। 27টি অক্ষর, 27টি অক্ষর আমরা পেয়েছি। আচ্ছা, ও সরি, আমাদের তাহলে আর দুটি অক্ষর কোথায় গেছে? আর দুটি অক্ষর, এটি হচ্ছে নুন, তাই না? নুন, এই নুনটি আমরা আলোচনা করিনি। নুন, তাহিদ ভাই আপনার মাইক্রোফোনটা একটু কিছুক্ষণ অফ রাখেন। এই যে নুনটি, এটি বায়ের প্রথম যে রূপ আছে এই রূপের সাথেই চলে যাবে, অর্থাৎ তাহলে প্রথম রূপের মধ্যে 12টি অক্ষর, দ্বিতীয় যে রূপ দুইটি অংশ মিলে গঠিত এর মধ্যে হচ্ছে 9টি অক্ষর, তাহলে 21টি। তারপরে হচ্ছে পূর্ণ বা মিলে দুইটি অক্ষর, 21, এটা হচ্ছে ত, দ।
21, 22, 23 আর হচ্ছে কাশিদাস কন্তর, বায়ু কন্তরের সাথে 5টি, বায়ু কন্তরের সাথে 5টি, 23, 24, 25, 26, 27, 28, 28। আলহামদুলিল্লাহ আমরা একবারে পূর্ণ অক্ষর 28টি পেয়েছি। আরবি অক্ষর 28টি না 29টি, এটা নিয়ে বিশাল পার্থক্য আছে। মানে মৌলিকভাবে বর্ণ 28টি, তবে আলিফ এবং লামা, আলিফ এবং হামজা, আলিফ এবং হামজা এটিকে যদি আমরা আলাদা করি তাহলে 29টি হবে। একটি আলিফ আর একটা হচ্ছে হামজা, অথচ আলিফের উপরেই যদি আমরা হামজা লিখি একটি ছোট্ট ইয়া দিই তাহলে সেটাই কিন্তু কি হয়ে যায়, আলিফ হামজা একসাথে চলে আসে। অর্থাৎ লেখার মধ্যে, বলার মধ্যে, মানে গণনার মধ্যে আলাদা হবে, আলিফ এবং হামজা দুটি কি হবে, আলাদা হবে, 29টি হবে। কিন্তু লেখা বর্ণ হিসাবে লেখার লেটার হচ্ছে 28টি, লেখার লেটার কয়টি, 28টি। সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা পূর্ণ 28টি রূপের মধ্যে বায়ের 4টি রূপ, 28টি লেটার বর্ণের মধ্যে বায়ের 4টি রূপ পেয়েছি এবং মিলিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি এই বিষয়গুলো প্রতি লক্ষ্য রাখেন ইনশাআল্লাহ আপনাদের জন্য শেখা একেবারেই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আজকে ক্লাস অনেক দীর্ঘ হয়েছে, যেহেতু প্রথম রূপটি অর্থাৎ বায়ের সাথে পরবর্তী যে রূপগুলো আছে অক্ষরগুলো আমরা বিস্তারিত দেখিয়েছি, তাই অনেক দীর্ঘ হয়েছে। পরবর্তী ক্লাসগুলো আমাদের অত দীর্ঘ হবে না, আমরা সহজেই যেতে পারবো আজকের উপর ভিত্তি করে। এখন কি আমরা অন্য লেটার আজকে ইয়া করবো, নাকি আজকের ক্যালিগ্রাফি অংশ এই পর্যন্ত রাখবো? অর্থাৎ আমাদের ক্লাস প্রস্তুত করা আছে জিম, তারপরে সিন, ওই অক্ষরগুলো, কিন্তু আমার মনে হয় অনেক দীর্ঘ হয়ে যাবে। ক্লাসকে আজকে এই পর্যন্তই, মানে সতের অংশ এই পর্যন্ত থাকবো, নাকি সামনে? জি, এ পর্যন্ত রাখলে ভালো হয় আমার মতামত। জি, এই পর্যন্ত রাখলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। আপনারা ক্লাসগুলো আবার দেখার চেষ্টা করবেন এবং এগুলো ভাববেন, ছোট নোট করবেন, নোট করে রাখার চেষ্টা করবেন। আশা করি ভালো আপনাদের সংগ্রহ হবে। সাথে লেখার অনুশীলন শুরু করে দেন এখন থেকেই। আপনার কাছে যদি কলম থাকে, কালি থাকে, আপনারা এখন থেকে অনেকেই মাশাআল্লাহ তারা লিখে আমার কাছে পাঠান, মানে লেখা দেখে দেওয়ার জন্য। তো আপনারাও লিখতে পারেন, লেখা শুরু করে দেন। ইনশাল্লাহ আমাদের পূর্ণদমে যে চর্চা হবে লেখালেখি আমাদের আগামী মাসের শুরু থেকে, অর্থাৎ 3 তারিখ থেকে আমাদের পূর্ণদমে একেবারে পুরো লেখা লেখি শুরু হয়ে যাবে। অর্থাৎ আমাদের কোর্সটি শিক্ষক, আমাদের প্রশিক্ষক তিনি ক্লাসটি সরাসরি বোর্ডের মধ্যে লিখে আপনাদেরকে যা শেখাবেন সেগুলো অনুকরণ করে আপনাদের নিজের খাতায় লিখতে হবে এবং আমাদের কাছে পাঠাতে হবে। সেগুলো আপনাদেরকে সংশোধন করে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকের খাতা আমরা দেখব, প্রত্যেকের প্রত্যেকটি লেখা, প্রত্যেকটি অক্ষর, বর্ণটা আমাদের প্রশিক্ষক দেখে সম্পাদনা করে আপনাদের লেখা খাতাকে আবার পাঠানো হবে। অনেক লেখা আমরা আপনাদের সামনেই ক্লাসের মধ্যেই সমালোচনা করব, দেখিয়ে দিব, আর কিছু হচ্ছে আমরা পরবর্তীতে ক্লাসের বাইরে একেবারে বিশ্লেষণ করে সুন্দর করে ভিডিও আকারে আপনাদেরকে আমরা পাঠাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা আজকের যে স্পোকেন অংশ আছে এটা শেষ করে দিব। একটু ধৈর্য সহকারে সবাই থাকুন। আচ্ছা, অনলাইন আজকে আমরা অ্যারাবিক স্পোকেন অংশে যেই বিষয়টি জানতে চাচ্ছি যে অনলাইন ক্লাসে আরবিতে প্রশ্ন উত্তর, অনলাইন ক্লাসে আরবিতে প্রশ্ন উত্তর। আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে ছাত্র এবং শিক্ষকের মাঝে ক্লাসে যে কথোপকথন হয়ে থাকে, ছাত্র এবং শিক্ষকের মাঝে সংলাপ, আল হিওয়ারু বাইনা তালিবি ওয়াল মুআল্লিম। আজকে আমরা জানবো আল আসইলাতু ফি সফি অনলাইন, অনলাইন ক্লাসে আরবিতে প্রশ্ন উত্তর। আচ্ছা, অনলাইন ক্লাসে আরবিতে প্রশ্ন উত্তর এর মধ্যে প্রথম আমরা একটি সংলাপ আকারে এখানে নিয়ে এসেছি। আল উস্তাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র আত-তালিব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এটা তো স্বাভাবিক। তারপরে আসি, উস্তাদ প্রশ্ন করছে ছাত্রকে, তুমি কি পাঠ বুঝেছো, তুমি কি পড়া বুঝেছো?
কিভাবে এই প্রশ্নটি? হাল ফাহিমতা দার্স, হাল ফাহিমতা দার্স, হাল ফাহিমতা দার্স। যে আপনারা আমার সাথে বলার চেষ্টা করুন। হাল ফাহিমতা দার্স, هل فهمت الدرس؟ হাল ফাহিমতা দার্স, هل فهمت الدرس؟ হাল ফাহিমতা দার্স, هل فهمت الدرس؟ হাল ফাহিমতা দার্স। هل فهمت هل الدرس؟ فهمت الدرس؟ তুমি কি ক্লাস বুঝেছো? এর অর্থ কি তুমি কি ক্লাস বুঝেছো? তুমি কি বুঝেছো? এর উত্তর নাম, ফাহিমতু। নাম فهمت। نعم فهمت। এটা কে বলবে? ছাত্র বলবে। ছাত্র যদি বুঝে থাকে তাহলে ছাত্র বলবে নাম ফাহিমতু, নাম ফাহিমতু, نعم فهمت। নাম ফাহিমতু, نعم فهمت। নাম ফাহিমতু, نعم فهمت। নাম ফাহিমতু, نعم فهمت। নাম ফাহিমতু। نعم فهمت। আর যদি বুঝে না আসে, না বুঝে থাকি, তাহলে আমরা কি বলবো? লা লাম আফহাম, لا لم أفهم। লা লাম لا আফহাম, না আমি বুঝিনি, আমি বুঝিনি। না বুঝে থাকলে বলতে হবে আমি বুঝিনি। তারপরে হাল ইনদাকা সুআল, هل عندك سؤال؟ হাল ইনদাকা সুআল, عندك سؤال؟ তোমার কি কোনো প্রশ্ন আছে? হাল ইনদাকা সুআল, هل عندك هل سؤال؟ عندك سؤال؟ হাল ইনদাকা সুআল, هل عندك سؤال؟ হাল ইনদাকা সুআল, هل عندك سؤال؟ তোমার কি কোনো প্রশ্ন আছে? তোমার কি কোনো প্রশ্ন আছে? অথবা বলা হয় হাল ইনদাকা সুআলুন আও ইস্তিফসার। هل عندك سؤال أو استفسار؟ ইস্তিফসার, ইস্তিফসার এটা অর্থ হচ্ছে কোনো জানতে চাওয়া অথবা প্রশ্ন আছে কিনা। এর উত্তর নাম ইনদি সুআল, نعم نعم عندي سؤال. নাম ইনদি সুআল, نعم عندي سؤال. নাম ইনদি সুআল, نعم عندي سؤال. নাম ইনদি সুআল। نعم عندي سؤال. হ্যাঁ, আমার একটি প্রশ্ন আছে। তারপর ছাত্র বলল শিক্ষককে মিন ফাদলিক আইদিল কালিমা, من فضلك كلمة. অনুগ্রহ করে শব্দটি আবার বলুন। من فضلك أعد الكلمة. এটা অর্থ কি অনুগ্রহ করে শব্দটি আবার বলুন। অর্থাৎ কোন শব্দ অংশ যদি অস্পষ্ট থেকে থাকে তাহলে ছাত্র বলবে অনুগ্রহ করে শব্দটি আবার বলুন। না মিন ফাদলিক আইদিল কালিমা। আচ্ছা, তারপর হচ্ছে তাকাল্লাম বিবুতইন মিন ফাদলিক। تكلم ببطء من فضلك. تكلم ببطء من فضلك. দয়া করে ধীরে বলুন। দয়া করে ধীরে বলুন। ছাত্র বলছে শিক্ষককে দয়া করে একটু ধীরে ধীরে বলুন। তাকাল্লাম বিবুতইন মিন ফাদলিক। تكلم ببطء تكلم ببطء من فضلك. তাকাল্লাম বিবুতইন মিন ফাদলিক। تكلم ببطء من فضلك. তাকাল্লাম বিবুতইন মিন ফাদলিক। تكلم ببطء من فضلك. আচ্ছা, আরেকটা হচ্ছে মাযা কুলত। ماذا قلت؟ মাযা কুলত, ماذا ماذا قلت؟ قلت؟ মাযা কুলত, ماذا قلت؟ মাযা কুলত, ماذا ماذا قلت؟ মাযা কুলত, ماذا قلت؟ মাযা কুলত। ماذا ماذا قلت؟ قلت؟ আপনি কি বললেন? আপনি কি বললেন? মানে একটা অংশ তার কাছে অস্পষ্ট, সে জানতে চাচ্ছে আপনি কি বললেন। আচ্ছা, আমি শুরু থেকে এই সংলাপটি বলছি, একটু আপনাদের মাইক্রোফোনগুলো একটু অফ রাখেন, কিছুক্ষণের জন্য একটু অফ রাখেন। জি, আমি কয়েকবার রিভিউ দিচ্ছি যাতে আপনারা ভয়েসটা ভালো করে শুনতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। هل فهمت الدرس؟ هل فهمت الدرس؟
هل فهمت الدرس؟ نعم فهمت. هل فهمت الدرس؟ نعم فهمت. هل فهمت الدرس؟ نعم فهمت. هل فهمت الدرس؟ لا لم أفهم. هل فهمت الدرس؟ لا لم أفهم. هل فهمت الدرس؟ لا لم أفهم. هل عندك سؤال؟ هل عندك سؤال؟ هل عندك سؤال؟ نعم عندي سؤال. نعم عندي سؤال. نعم عندي سؤال. هل عندك سؤال؟ نعم عندي سؤال. هل عندك سؤال؟ نعم عندي سؤال. هل عندك سؤال؟ نعم عندي سؤال. من فضلك أعد الكلمة. من فضلك أعد الكلمة. من فضلك أعد الكلمة. تكلم ببطء من فضلك. تكلم ببطء من فضلك. تكلم ببطء من فضلك. ماذا قلت؟ ماذا قلت؟ ماذا قلت؟ আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের সংলাপটি ছাত্র এবং শিক্ষকের মাঝে কিছু আমরা প্রশ্ন উত্তর করেছি। আচ্ছা, আপনারা একটু দুইজন একটু মাইক্রোফোন অন করে এই সংলাপটি করেন। একজন শিক্ষক হবে আর একজন ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. هل فهمت الدرس؟ نعم فهمت. هل فهمت الدرس؟ لا لم أفهم. عندك سؤال؟ نعم عندي سؤال. من فضلك عيد الكلمة. تكلم ببطء من فضلك. ماذا قلت؟ আচ্ছা, মাদা কুলত, এরপরে শিক্ষক সেই তার কথাগুলো তার বাক্যগুলো পুনরায় বলবে। মাশাআল্লাহ, আপনাদের খাবারটি সংলাপটি অনেক সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। আপনারা যদি নিয়মিত চর্চা করে যান, আপনারা আরবিতে ইনশাআল্লাহ অনেক উপরে চলে যেতে পারবেন। স্পোকেন, রাইটিং এবং সার্বিকভাবে আরবি ভাষা অল্প সময়ের মধ্যে অনেক বেশি দক্ষতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। মানে আপনাদের মধ্যে মূল যে ভাষা শক্তিটি রয়েছে, মালাইকা লগাবিয়া, কদর লগাবিয়া, সেটি রয়েছে, যা অনুভব করছি। আপনারা যদি নিয়মিত চর্চা করেন ইনশাআল্লাহ আপনারা অনেক বেশি অগ্রগামী হতে পারবেন ইনশাআল্লাহ। আর এখানে তাকাল্লাম বিবুতইন শব্দটি কি হবে? তাকাল্লাম, অর্থাৎ আমরের সিগা। তাকাল্লাম শেষে মিমের মধ্যে সুকুন। তাকাল্লাম বিবুতইন। তাকাল্লাম বিবুতইন মিন ফাদলিক। তো আমাদের আজকে এই পর্যন্তই ছিল। শুকরান লাকুম জাজিলান লিহুসনিল ইস্তিমা। যারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সকলকে অসংখ্য অগণিত ধন্যবাদ।